4 দিন রিমান্ডের মধ্যে আমার পা থাইকা মাথার চুল পর্যন্ত আমার রোলার দিয়ে এমন কোন অংশে নাই যে আমাকে মারের। সাংবাদিক মহোদয় সবাই জানে। এই যে আকাশ নিবিড় তারে নিয়ে বর্ষারে নিয়ে যে সব জায়গায় এত সরাসরি করছে, বিষয়টা তো আমিও জানি কিছু একটা, কিন্তু উনি যে মিথ্যা প্রচার গুলো করে আসছে নিয়মিত, এই ছেলেটারা যে টর্চার গুলো করে আসছে, যে সংবিধান এবং বাংলাদেশের যে আইন, এই আইনে আমাকে ডিভোর্স না করে উনি তো ফার্দার কোনো ছেলেকে বিবাহ করতে পারবেন না। তো আমাকে ডিভোর্স না করে উনি কিভাবে বিয়ে করেছেন এটা আপনারা তাকে প্রশ্ন করেন। আর আমি এখন পর্যন্ত ডিভোর্সের কাগজটা হাতে পাই নাই। আমি মামলা করেছি, তাহলে তাদেরকে মামলার বাদীর কাগজ দেখাইতে বলেন। আমি তো কোনো মামলা করিনি। যে আপনি যদি এসিড দগ্ধ হন, আপনি যদি পোড়া হন, আপনার হাতটা রাসেল মিয়ার মতো মানুষ সহ ধরবে। আমি বিনয়ের সাথে বলছি, এই মেসেজটা সবার কাছে পৌঁছায় দেওয়ার জন্য আমি এই ছবিটা পোস্ট করেছিলাম। তখন তার প্রতি আমার 50% ভালোবাসা কাজ করেছিল। এই ভদ্রমহিলা কিন্তু আমাকে, আপনারা আমার ফোনে দেখতে পাবেন, আমাকে ফোন দিয়েই যাচ্ছে। আমি কিন্তু কখনোই তার ফোন কখনো রিসিভ করি নাই, কারণ আমার যে বিজ্ঞ উকিল মহোদয় আছেন উনি আমাকে বলেছেন আপনি ওনার সাথে কোনো কথা বলবেন না। আমি শুধু একটি কথা বলবো, আপনারা আজকে যেখানে আছেন, এই যে বিএফডিসি, এই যে শিল্পী সমিতির আমি মেম্বার, আমার কথা হচ্ছে এই সমিতিতে এসে সে একটা অ্যাপ্লিকেশন দিছে আমার সদস্যপদ যেন বাতিল করা হয়। আপনারা এবার চিন্তা করেন কোন লেভেলে গেলে সে আমার সমিতিতে এসে পর্যন্ত অভিযোগ করে। আচ্ছা রাসেল ভাই, একটা প্রশ্ন ছিল, আপনার বাসর শুরু করে এই মুহূর্তে পর্যন্ত আপনার তাকে ঘৃণার চোখে দেখছেন, আমরা যতটুকু বুঝতে পারছি। তো আপনি একটা বাসর করে আমি তাকে 50% ঘৃণা করে ফেলছি, এরপরে 50% আমার মধ্যে রেখে আমি তাকে শুধরানোর জন্য আমি চেষ্টা করেছি। আপনারা দেখবেন যে আমি তার ঘরের যে ফার্নিচার যা আছে সব আমি আমার মতো করে সাজাইছি। আমি পরপরই আমি চেষ্টা করেছি যে ওনাকে মানুষ করার জন্য। এবং উনি যে হিজাবটা পড়তো, এটা কিন্তু আমি তাকে বিয়ের পর দিন বলেছি যে আপনি দেখেন, আপনি যদি হিজাব পড়েন আপনার দুইটা জিনিস হবে, একটা হবে আপনার হিজাবটা মেনটেন হবে, এরপরে আপনার যে পোড়া দাগটা আছে এটা কিন্তু দেখা যাবে না, আপনাকে অনেক সুন্দর লাগবে। আমি এই মেসেজটাও কিন্তু তাকে দিয়েছি। কিন্তু এই হিজাবটা নিয়েও উনি যে নাটকটা করলো, এটা 17 কোটি মানুষকে কিন্তু এটা আহত করেছে। আচ্ছা তোমার কথাই কি হিজাব কি তোমার কথায় পড়ছে? হ্যাঁ। এক নম্বর যেটা জানতে যাচ্ছে রাসেলের কাছ থেকে শেষ করে আপনাদের বাসর রাত ফুলসজ্জা হয়েছিল কিনা, এক নম্বর। আর দ্বিতীয় হচ্ছে তার গলায় এটা সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়েছে, এটা আমি আপনাকে বলি, এইটা ভালোবেসে দিয়েছিলেন নাকি ঘৃণার চোখে দিয়েছিলেন? না, এটা আমি ওই যে বললাম 50% আমার মধ্যে রেখে, 50% আমার মধ্যে রেখে সংসার করছে 3 দিন বেড়ার না, এটা তো বিয়ে না, এটা বিয়ের দ্বিতীয় দিনে আমি দিয়েছি, আপনি রাইট। কিন্তু এটা আমি দিয়েছি কেন, কারণ তার মতো এসিড দগ্ধ অসহায় মানুষ, সত্যিকারের অসহায় মানুষ কিন্তু আরো অনেক আছে। আমি ওনাদেরকে উজ্জীবিত করার জন্য এবং ওনাদেরকে একটা মেসেজ দিতে চাইছিলাম যে আপনি যদি এসিড দগ্ধ হন, আপনি যদি পোড়া হন, আপনার হাতটা রাসেল মিয়ার মতো মানুষ সহ ধরবে। আমি বিনয়ের সাথে বলছি, এই মেসেজটা সবার কাছে পৌঁছায় দেওয়ার জন্য আমি এই ছবিটা পোস্ট করেছিলাম। তখন তার প্রতি আমার 50% ভালোবাসা কাজ করেছিল। রাসেল মিয়া হচ্ছে আমার বন্ধু মানুষ, আমি তাকে দীর্ঘ 10 থেকে 15 বছর ধরে চিনি। তো তাকে নিয়ে যদি কেউ কোনো কথা বলে তো স্বাভাবিক, আমি যেটা জানি আমি তো অতটুকু বলবো, তাই না? এখন আমরা এটা আমি তো রাসেল মিয়া সম্বন্ধে সবই জানি। রাসেল মিয়া আরো একটা কথা লুকাইছে, যেমন আকাশ নিবিড় বলছে যে রাসেল মিয়ার কিন্তু ডিভোর্স দিয়েছে, সে কিন্তু লজ্জা বলেন না, আমি তো কাগজ পাই নাই। আমি কাগজ পাইলে তো আমি আপনাদের সামনে বলবো। তাকে ডিভোর্স দিয়ে সে বিয়ে করে উল্টা রাসেল মিয়াকে মামলা দিল, জেলও খাটাইলো। এখন কথা হচ্ছে, এবং দেখেন আমি আপনাদেরকে একটা কথা বলি, এটা আপনারা প্রচার করবেন, কারণ আমি আপনাদের ভাই, আপনাদের সন্তানের মতো। আমার নামে যখন মামলাটা করে সবুজবাগ থানায়, এটা আপনারা সবাই প্রচার করবেন। আমি সবুজবাগ থানায় যখন মামলা করে আমি কিন্তু এটা লাইভ করে, কারণ এজ এ আমি আর্টিস্ট হিসাবে আমাকে যদি হ্যান্ডকাপ দিয়ে বাসা থেকে নিয়ে যায় এটা আমার জন্য লজ্জার, আমার শিল্পী সমিতির 570 জন মেম্বারের জন্য এটা লজ্জার, এবং আমাকে যারা ভালোবাসেন তাদের জন্য এটা লজ্জার। আমি কি করছি, একটা লাইভ করে আমি সবুজবাগ থানায় গিয়ে আমি বলছি যে ডিউটি অফিসার মহোদয় ছিল যে ভাই আমার নামে আপনার থানায় মামলা হয়েছে, আমাকে গ্রেফতার করুন। এরপরে দেখেন ওই এসআই মহোদয় কি করেছেন, কোর্টে চার্জশিটে লিখেছেন সে আমাকে গ্রেফতার করেছেন। আমি তো গ্রেফতারকৃত আসামি না, আমি স্বেচ্ছায় আসামিকে সারেন্ডার করছি, অর্থাৎ এটাকে আত্মসমর্পণ বলে।
তার মানে সে তার লবিং এ যতটুকু পারে আমার উপর জুলুম করেছে, অন্যায় করেছে, অত্যাচার করেছে। এখন আমি সেই জুলুম, অন্যায়, অত্যাচার থেকে নিজেকে গুটিয়ে নিয়েছি আপনাদের ভালোবাসায়। আমি আবার সেই লাইভ ক্যামেরা অ্যাকশনের মধ্যে আমি এই 1 তারিখ থেকে আমি শুরু করেছি। ইনশাল্লাহ পুরো বছর কন্টিনিউ আমার কাজ থাকবে, আপনারা আমার পাশে থাকবেন। আমার এগুলো কোনো আফসোস নাই। ডিভোর্স সে যেভাবেই করুক, সে বিয়ে করছে, সে এখন ভালো থাকুক, সুখে থাকুক। আমি নামাজ পড়ে তাকে দোয়া করি এবং আমার মাকেও বলছি তার জন্য দোয়া করতে। আলহামদুলিল্লাহ। হ্যাঁ, আমি কার নামে মামলা করেছি? রাসেল মিয়ার নামে নাকি আমি মামলা করেছি, তাহলে তাদেরকে মামলার বাদীর কাগজ দেখাইতে বলেন। আমি তো কোনো মামলা করিনি। আপনাদেরকে আরেকটা কথা বলি, এটা অন রেকর্ড, আপনারা রেকর্ড করবেন। 2022 সালে আমি একবার জেল খাটি। কেন জেল খাটি? আমি বাংলাদেশের একজন প্রখ্যাত আলেমে দিনকে নিয়ে আমি একটা কথা বলেছিলাম যে ওনার মুক্তি চাই, মাওলানা দেলোয়ার হোসেন সাঈদী। এটা যখন আমি মুক্তি চাই জাতীয় প্রেস ক্লাবের সামনে, আমার 4 দিন রিমান্ড হয়, 3 দিন জেল হয়। 4 দিন রিমান্ডের মধ্যে আমার পা থেকে মাথার চুল পর্যন্ত আমার রোলার দিয়ে এমন কোন অংশে নাই যে আমাকে মারের। সাংবাদিক মহোদয় সবাই জানে। এখন একটা শ্রেণীর লোক আমাকে ভীষণ ভালোবাসে, এটা অতি উৎসাহিত হয়ে হোক বা আমি সাঈদী সাহেবের মুক্তি চাওয়ার কারণে হোক, এটা আমি জানি না। এখন তাদের মনে তখন দাগ কাটছিল যে আমাকে যখন রোলার দা পিটাইছে, এবং এই ছবিও অনেকের কাছে আছে, দেখবেন ইউটিউবে আছে। আমার পা থেকে মাথার চুল পর্যন্ত পুরো শরীরের রোলারের কালো দাগ। আমার মা দেখে আমাকে বলে, কিরে তুই মেকআপ করে আসছিস, তুই মেকআপ উঠাবি না? আমি আরে মা, এটি মেকআপ না, এগুলা কি? আমাকে এগুলো মারের দাগ। মা আমাকে জড়ায় ধরে কাঁদতে কাঁদতে অস্থির হয়ে গেছে, মারের দাগ। আমার কথা হচ্ছে, আমাকে মানুষ ভালোবাসে। এখন এই ছেলেটা যখন আপনি দেখেন, আপনি জার্নালিস্ট, আপনি কোথায় লিখবেন? আপনি লিখবেন পত্রিকায়। আপনি জার্নালিস্ট, আপনি কোথায় লিখবেন? আপনি লিখবেন টেলিভিশনে, আপনি দেখাবেন টেলিভিশনে। কিন্তু ফেসবুক হচ্ছে এটা মানুষের একটা পার্সোনাল আইডেন্টিটি। ফেসবুকের মধ্যে কি আপনি আমাকে বিশুদ্ধ করে প্রচার করতে পারবেন? এটা কি কোন আইনের মধ্যে আছে? আমি আপনাকে নিয়ে লিখতে পারবো? এই ভদ্রলোক তো ফেসবুকের মধ্যে আমাকে নিয়ে দুনিয়ার মিথ্যা গুজব আপনার পোস্ট করেছে। এটা তো সাংবাদিকতা না। সাংবাদিকতা আপনারা ভালো জানেন, কিন্তু আমি যখন স্কুল, কলেজ, ইউনিভার্সিটিতে পড়েছি, আমরা শিখেছি যে রাষ্ট্রের প্রেসিডেন্ট প্রতি 5 বছর একবার নির্বাচিত হতে হয়, আর একজন সাংবাদিক প্রতিদিন সকালে তার পাঠকের কাছে নির্বাচিত হয়। তাহলে একজন সাংবাদিকের গ্রহণযোগ্যতা ওই লেভেলের থাকতে হবে। তিনি ফেসবুকে আমাকে নিয়ে লেখালেখি করেছেন, যেগুলো আমি আইনের কাছে সহযোগিতা চেয়েছি, কিন্তু আমি ওনার নামে কোনো মামলা করিনি, আর আমি কোনো মামলা করবো না। আচ্ছা, এখন আমি একটু বলি দাও। হ্যাঁ, বাসর হবে মাটির ঘরের ছবিটা নেব। আমার কাছে কয়েকটা প্রশ্ন আছে আপনাদের কাছে। আমার কয়েকটা প্রশ্ন আছে আপনাদের কাছে। আমি আকাশ নিবিড়কে নিয়ে বলবো, আপনারা উঠে কেন? তুমি বলো, আমি আসছি। বসো। তুমি বলো, আমি আসছি। আকাশ নিবিড় না, আমি তুমি বলো, তুমি বলো। বসো, তোমাকে কথা বলবো, তোমার বিষয়ে কথা বলো। আচ্ছা, আকাশ নিবিড় হচ্ছে একজন সাংবাদিক, আপনারা সবাই জানেন, আমিও জানি, সবাই জানে। এই যে উনি এখন সবার সামনে প্রকাশ করতেছে যে রাসেল মিয়ার সাথে ওনার ব্যক্তিগত একটা ইস্যু ছিল, সেই কারণে বর্ষা অনেক মানে ওনাকে রিকোয়েস্ট করছে, অনেক কথা বলছে, তার কারণে উনি মানবতার ফেরিওয়ালা হয়ে গিয়ে ওনাকে সেবা যত্ন করতে করতে একটা পর্যায়ে গিয়ে তারা বিয়ে পর্যন্ত করেছে। এখন আমার প্রশ্ন হলো, একজন সাংবাদিক এত কিছু, যেমন উনি একজন সিনেমার মানুষ, উনি একজন শিল্পী, উনি একজন হিরো, ওনার সিনেমা রিলিজ হয়েছে, আর উনি তো আজকে থেকে ইন্ডাস্ট্রিতে না। এই যে আকাশ নিবিড়, তারে নিয়ে, বর্ষারে নিয়ে যে সব জায়গায় এত সরাসরি করছে, বিষয়টা তো আমিও জানি কিছু একটা। কিন্তু উনি যে মিথ্যা প্রচার গুলো করে আসছে নিয়মিত, এই ছেলেটাকে যে টর্চার গুলো করে আসছে, ও কিন্তু এতিম একটা ছেলে, ওর পাশে তো কেউ নাই, কেউ ছিল না। আপনারা বলেন তো আমাকে, আকাশ নিবিড় ব্যক্তিগত যদি তার সাথে কোনো দ্বন্দ্ব থেকে থাকে, বর্ষাকে ইউজ করে সব সাংবাদিকের সামনে তাকে ব্লেম দিয়ে যেভাবে প্রচার করছে, এটা কি ঠিক করছে? এই প্রশ্নের উত্তর আপনারা আমাকে দেন, আপনারা তো সবাই সাংবাদিক। এটার উত্তর কেন কথাটা বলছি, ধরেন আমরা কিন্তু সবশেষে ভুক্তভোগী হই। কেন হই? হঠাৎ করে একজন মেয়ে এসে বলবে শাকিব খান হ্যান করছে, ত্যান করছে, অমুকে হ্যান করছে, ত্যান করছে, তমুকে হ্যান করছে, ত্যান করছে। আপনারা কিন্তু এটা ভাইরাল করেন। আচ্ছা, এইটা নিয়ে আমি আজ পর্যন্ত দেখলাম না শিল্পী সমিতির থেকে কোনো কথা বলছে। শিল্পী সমিতির কাজটা কি? এত ব্লেম দিয়ে যে
যাইতেছে, ইন্ডাস্ট্রির উপরে এত কিছু হচ্ছে, এত সমস্যা হচ্ছে, আমি তো দেখতেছি না কারো কোথায় কোনো বিচার হচ্ছে। একটা মানুষ যখন কাজ করবে, একটা কাজ করতে আসবে, একজন প্রযোজককে যখন ফাঁসায় দেয় যে আজকে সে কাজ করতে আসলো, কালকে সে চলে গেল, কই শিল্পী সমিতি তো এটা নিয়ে কোনো বিচার করে না। কেন করে না? যদি শিল্পী সমিতি বিচার করতো, সে তো একজন শিল্পী সমিতির মেম্বার, সে ভোট দিয়েছে। ও যদি কোনো অপরাধ কইরা থাকে, বর্ষা আপু যদি একজন সিনেমার মানুষ হয়ে থাকে কিংবা আউট পারসন হয়ে থাকে, তাকে ডেকে একসাথে বসে কি এটা সমাধান করা দরকার ছিল না? আজকে কি এতদূর পর্যন্ত আসে? মানুষ রাসেল মেরে দেখলে কি করে? একটা গালি দেয়। এই গালিটার দায়ভার কে? আজকে কে এটা আপনারা আমাকে বলেন, কে এটা দায়ভার কে নিবে? আর শুনেন, আমি একটা কথা বলি, হিংসা বিষোদ্গার এটা কোনো সমাধান না। আজকে দেখেন, আমার উকিল মহোদয় এবং আমাকে আইনজীবীরা আমাকে বলতেছে যে বাংলাদেশের সংবিধান অনুযায়ী আপনাকে ডিভোর্স দেওয়ার 90 দিন পরে উনি বিবাহ করবেন, রাইট? এটা হচ্ছে বাংলাদেশের সংবিধান অনুযায়ী এবং ইসলামিক আইন অনুযায়ী। আমার আশেপাশের আইনজীবীরা আমাকে বলতেছে আপনি একটা কাউন্টার মামলা দেন, কারণ আমি ওনাদেরকে স্পষ্ট বলে দিচ্ছি নো, আমি মামলা দিব না। আমার কথা হচ্ছে উনি বিবাহ করেছেন, ওনাদের দাম্পত্য জীবনের আমি শুভকামনা জানাইছি এবং আমি বলবো উনি আর বিয়ে যেন না করে, ওনাকে নিয়ে যেন উনি ভালো থাকে। একটা মেয়ে কয়টা বিয়ে করতে পারে ভাই? স্টপ, আপনি স্টপ হয়ে যান। আপনি ওনাকে নিয়ে, আপনার 2টা বাচ্চা আছে, আপনি সংসার করেন। ফার্দার কয়দিন পরে যদি আরেকজন দেখা যায়, তাহলে তো আপনি ঘর থেকে বের হইতে পারবেন না। কারণ বাংলাদেশে আপনার, আমি প্রায় বলি 97% মুসলমান, কিন্তু এখানে ইসলামকে হিট করে, ধর্মকে হিট করে আপনি কিন্তু রাস্তায় মানুষ চলতে পারে না। এই জন্য আমি বলবো যে আমি আপনাকে কোনো হামলা মামলা বা অনেকগুলা দিতে পারলেও আমি কোনো কিছুই দিব না। আমি কাজ করব, আমি আমার মতো চলবো, আপনি আপনার মতো চলবেন। আপনি দেখেন, আমি কিন্তু এখন আমার গ্রামে থাকি, আমার উপজেলা বাঞ্ছারামপুরে। আমি আপনাদেরকে একটা কথা বলেছিলাম, উনি যেই জেলায় থাকবে আমি ওই জেলায় থাকবো না, আমি আপনাদেরকে বলেছিলাম। এবং আমার মা একই কথা বলছে যে ও ঢাকায় থাকা দরকার নেই। আর আমাকে একটা কথা বলে, আমার বাবা মা নিয়ে সে একটা কথা বলছে, আমার ভীষণভাবে কষ্ট লাগছে। আমি আপনাদের একটা কথা বলি, আমার মা প্রতিদিন যে গামছাটা দিয়ে পা মুছেন, আল্লাহর কসম আমি রাসেল ভাই সেই গামছাটা দিয়ে মুখ মুছি। আমি আমার মাকে এত ভালোবাসি। আপনারা জানেন যে আমার বাবা মানসিকভাবে অসুস্থ হয়ে বাইতুল মোকাররমে পড়েছিল, আমি অনেক দিন পর ওনাকে পাইছি। বেশিরভাগ সাংবাদিক আমাকে বলেছেন রাসেল ভাই আপনার মাত্র উঠতেছেন, আপনার বাবা যে উনি আপনার পরিচয় দিয়ে নাম নো নেভার, মানে দিস ইজ মাই ফাদার, শি ইজ মাই লিগ্যাল গার্জিয়ান, আমি কেন পরিচয় দিব না? সে আমার অহংকার, আমার বাবা, আমি পরিচয় দিয়েছি। এগুলো নিয়েও কিন্তু সে অনেক মিথ্যাচার করছে। সর্বশেষ আমি আপনাদের মাধ্যমে এটাই বললাম, আপনি সংসার করেন, আপনার জন্য দোয়া, আপনি আর মানুষকে নিয়ে হয়রানি করেন না। আজকে আমার জীবন নষ্ট করছেন, ধরেন ফার্দার এই যে আপনি সাংবাদিকের কথা বললেন, তার জীবনটাও যদি নষ্ট করে, এরকম করে আরেকজনের জীবন যদি সে নষ্ট করে, এভাবে তো পরিবার নষ্ট হচ্ছে। আমি 17 দিন জেলে ছিলাম, আমার মা 17 দিন গেছে। মানে আপনি চিন্তা করেন, আপনার মা যদি 17 দিন জেলখানায় যায়, আপনার কাছে কেমন লাগবে? আমার কাছে তো 17 দিন 17 বছর মনে হয়েছে। এবং আমার জামিন যেন না হয়, সে যুব মহিলা লীগের আর কত পলিটিক্যাল লোক দিয়ে, সে তো যুব মহিলা লীগ করে, পলিটিক্যাল লোক দিয়ে আমাকে জেলখানায় যেন আমাকে অত্যাচার করা হয়, কিন্তু আমাকে পারে নাই। কারণ জেলখানায় যারা কয়েদি ছিল তারা আমাকে ভীষণভাবে ভালোবাসছে। এবং জেল সুপার যিনি ছিলেন উনি আমাকে বলে যে আমি আপনাকে ব্যক্তিগতভাবে চিনি, আপনার সবকিছু আমি জানি, আপনার কোনো প্রবলেম হলে আমাকে জানেন। আমার কথা হলো, আপনি তো শুধু একজন রাসেল মিয়াকে কষ্ট দেন নাই, আপনি আমার মাকে কষ্ট দিয়েছেন, আমার অসহায় বোনটাকে আপনি কষ্ট দিচ্ছেন। সবচেয়ে বড় কথা বললেন নভেম্বরে তার যখন বিয়ে হয়, সেই কথাটা কি আপনি জানতেন? না, আমি জানবো কেন? আপনারাই তো জানতেন না। আমি তো জানবো দূরের কথা, আপনারা সাংবাদিকরাই তো জানতেন না।